ব্লকে এই কর্মসূচিগুলো স্থানীয় পর্যায়ে পালিত করা হয়েছে এবং তার উদ্দেশ্য হচ্ছে রাজ্যের যুবকদেরকে একদিকে যেমন শারীরিক এবং মানসিক বিকাশ ঘটানো, তৎসঙ্গে খেলাধুলার প্রতি নিজেদেরকে আকৃষ্ট করে নেশার বিরুদ্ধে নিজেকে তৈরি রাখা এবং সমাজকে সুন্দর করা, তার ভবিষ্যৎকে সুন্দর করা। তো ক্রীড়া দপ্তর থেকে আমরা প্রথমবার নেশার বিরুদ্ধে যে অভিযান, তাতে সারা রাজ্যের বিভিন্ন ব্লকগুলোতে এই কর্মসূচি আমরা পালন করেছি এবং আমাদের দপ্তরে প্ল্যান মোতাবেক আমরা আগামী 23 তারিখে 23শে ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে আগরতলার রাস্তাবল ময়দানে অর্থাৎ বিবেকানন্দ ময়দানে তার যে ফাইনাল কর্মসূচি অর্থাৎ রাজ্যভিত্তিক যে কর্মসূচি সেটা পালন করব। তাতে আমরা বিভিন্ন কর্মসূচি থাকবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে কর্মসূচিগুলো সেগুলো হচ্ছে খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরার অধীনে বিভিন্ন ক্লাবের মধ্যে খেলার সামগ্রী প্রদান করা। এটা আমাদের বাজেটে ধরা ছিল, বাজেটের কর্মসূচি যে আমরা সারা রাজ্যে ধার্যমাত্রা রেখেছি প্রায় 1500 ক্লাবকে খেলার সামগ্রী প্রদান করব, যাতে যুবকদেরকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা যায়। তাতে ক্রিকেট বল থাকবে, ব্যাট থাকবে, ফুটবল থাকবে, ভলিবল থাকবে, ব্যাডমিন্টন থাকবে, নেট থাকবে, বিভিন্ন খেলার সামগ্রী, ক্যারাম বোর্ড, সেগুলো থাকবে যাতে যুব সমাজ খেলার প্রতি আকৃষ্ট হয়। তেমন সারা রাজ্যে প্রায় 1500 ক্লাবকে আমরা সেই জিনিসগুলো প্রদান করব আগামী 15 দিন ব্যাপী এবং তার সূচনা আমরা করব 23 তারিখ 23শে ডিসেম্বর আস্তাবল ময়দানে। সিম্বলিক আমরা কিছু আগরতলা শহরের আশেপাশে ক্লাবকে সেই জিনিসগুলো আমরা প্রদান করব। তার বাইরে আমাদের যুবকদেরকে আগামী দিনে যেন সুন্দর ভবিষ্যৎ বা যে নেশার বিরুদ্ধে অভিযান সেটাকে সফল করার লক্ষ্যে আমরা বরাবরই সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে থাকি খেলাধুলার পাশাপাশি, এবং তারই অঙ্গ হিসাবে আমাদের একটা মিউজিক্যাল কনসার্ট সেখানে হবে। তাতে উপস্থিত থাকবেন ভারতবর্ষের বিখ্যাত সঙ্গীত শিল্পী সোনু নিগম। আমাদের সঙ্গে কথা হয়েছে, ক্রীড়া দপ্তর সোনু নিগমকে আমন্ত্রণ জানিয়েছে এবং সোনু নিগমও কনসেন্ট প্রদান করেছেন এই 23 তারিখে সন্ধ্যাবেলায় আগরতলা বিবেকানন্দ ময়দান তথা আস্তাবল ময়দানে উপস্থিত থেকে যুব সমাজকে নেশার বিরুদ্ধে অনুপ্রেরণা যোগানোর জন্য। এই কালচারাল নাইটের বাইরেও, কনসার্টের বাইরেও আমাদের ত্রিপুরা রাজ্যে হয়তোবা প্রথমবার, ইফ আই এম নট রং, আপনারা সেটা আমার থেকে ভালো জানবেন, যে ফার্স্ট টাইম ত্রিপুরা রাজ্যে আমরা ড্রোন শো একটা সেখানে আয়োজন করার সিদ্ধান্ত করেছি এবং আইআইটি থেকে পাস আউট যারা ভারতবর্ষের, যাদেরকে আমাদের প্রধানমন্ত্রী মোদিজিও প্রমোট করে থাকেন বরাবর, যারা বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকার, ইন্ডিয়ান আর্মি বা ভারত সরকার বিভিন্ন দপ্তরের সঙ্গে জড়িয়ে রেখে ড্রোন শো তারা করছে ভারতবর্ষের, সেখানে মেধাবী স্বনামধন্য কিছু আইআইটি পাস আউট ছেলেরা, আইআইটিয়ানস, তাদেরকে দিয়ে আমরা একটা ড্রোন শোর ব্যবস্থা রেখেছি। তো এই 23 তারিখের কর্মসূচি আমরা বিশ্বাস করি, আশা রাখছি যে একটা সর্বাত্মকভাবে সফল হবে। আপনাদের মাধ্যমে সারা রাজ্যের যুব সমাজকে আমরা আহ্বান জানাবো যে সেদিনে কর্মসূচিতে উপস্থিত হয়ে, কারোর কোনো অর্থ লাগবে না, আমরা পাসের বন্দোবস্ত করছি। যদিও পাস আস্তাবল মাঠের যা ক্ষমতা তত পরিমাণ পাস ইস্যু করা যাবে না, কিন্তু তার বাইরেও আমরা কিছু ভিআইপি পাস আমরা ইস্যু করব। আমাদের যেহেতু সরকারি অনুষ্ঠান, আমাদের বিভিন্ন মন্ত্রীরা থাকবেন, আমলারা থাকবেন, বিশিষ্ট ব্যক্তিজনেরা থাকবেন সমাজে,
তাদের জন্য। সাংবাদিক বন্ধুদেরকেও সেখানে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সেখানে উপস্থিত থাকবেন এবং আমাদের খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা যে কর্মসূচি তার অঙ্গ হিসাবে যে কালচারাল কনসার্ট হবে সোনু নিগমের দ্বারা বা দ্রোণ শো সেখানে হবে, আমাদের খেলার যে সামগ্রী ক্লাবগুলোর মধ্যে আমরা প্রদান করব, সেই জিনিসগুলো আপনারা উপস্থিত থেকে আনন্দ উপভোগ করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। আমি এখানে ডাইরেক্টর ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবেন এবং তার বাইরে এখানে কিছু যে কর্মসূচি আরো রয়েছে, সেদিন আমরা একটা মাস র্যালি করব 2:50 থেকে সেটা টাইম ধরা হয়েছে, বা 3টা থেকে উমাকান্ত ময়দান, নেশার বিরুদ্ধে একটা মাস র্যালি হবে উমাকান্ত ময়দান থেকে, এবং সেটা আস্তাবল ময়দানে এসে জমায়েত হবে। আমাদের আরো যে কর্মসূচিগুলো সন্ধ্যাবেলা থেকে বা তার আগে খেলাধুলার আয়োজন করা হয়েছে এই খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরাকে একটা সর্বাত্মক সফল রূপ দেওয়ার জন্য। তার বাইরে আমাদের যে উপজাতি বিভিন্ন যে কালচার, আপনারা জানেন আমাদের 19টা সাব ট্রাইব রয়েছে, তাদের মধ্য থেকে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান সেখানে পালন করা হবে। আমাদের যে বিভিন্ন স্থানীয় শিল্পীরা রয়েছে তাদের মাধ্যমে আমরা চেষ্টা করব কিছু কালচারাল অনুষ্ঠান এখানে পালন করানোর জন্য। সর্বাত্মকভাবে আমরা সন্ধ্যাবেলা থেকে সেই কালচারাল অনুষ্ঠানগুলো আমরা পালন শুরু করব। তার বাইরে আমাদের দিনের বেলা, যেটা আমি বললাম যে 3 ঘটিকায়, সেখানে একটা উমাকান্ত ময়দান থেকে ক্রীড়া দপ্তরের বিভিন্ন স্টাফ, এনএসএস এর ভাই বন্ধুরা, আমাদের যারা প্লেয়াররা রয়েছেন, তারা প্রত্যেকে মিলে আমরা একটা মাস র্যালি সহযোগে আগরতলার আস্তাবল ময়দানে আসবো। সেখানে নেশার বিরুদ্ধে যে আমাদের ডাক যুব সমাজের প্রতি, তাই র্যালি থেকে আমরা সেটা জানান দেব। আমি ডাইরেক্টর স্পোর্টসকে বলবো যদি সে বিষয়ে কোনো আলোচনা করার থাকে সেটা করার জন্য। নমস্কার স্যার। আমাদের এই প্রোগ্রামকে সর্বাত্মক সফল করার জন্য আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা ব্যবস্থা দিচ্ছি এবং এখানে কিছু কিছু সব বিষয়ে মোটামুটি স্যার টাচ করেছেন। তো এর মধ্যে আমরা বিশেষ করে আমাদের র্যালিটা যাতে মেগা র্যালি হিসেবে আমরা এটাকে সংগঠিত করতে পারি, সেদিকে আমাদের জোর প্রচেষ্টা থাকবে এবং আমরা সেইভাবে সবাইকে আমন্ত্রণও জানিয়েছি। এনএসএস থেকে শুরু করে পিআই এবং আমাদের অফিসার্স, টোটাল থিং সবাইকে, সব স্টাফকে ইনভলভ করে আমরা এই মেগা র্যালিটা অর্গানাইজ করব। আর বিশেষ করে যে আমাদের আর্টিস্ট যিনি আছেন, রেনাউন্ড আর্টিস্ট সোনু নিগম, ওনার প্রোগ্রাম শুরু হবে আমাদের এখানে রিসেপশনের পরে শুরু হবে। ধরেন আপনার 7:50, 8টা এই থেকে আমরা শুরু করবো, যেটা টাইম একটু হেরফেরও হতে পারে, যেহেতু এখন আমরা ফাইনাল টাস্ক বা ফাইনাল ইয়েতে তৈরি করিনি, প্রস্তুত একটা প্রিপেয়ার করেছি এবং সেটা প্রস্তুতি চলছে কিভাবে টাইমটাকে ম্যানেজ করা যায়, কিভাবে কি করা যায়। বাকি স্যার তো বলেছেন, আপনারা দেখছেন ড্রোন শো, যেটা এটি কিন্তু ত্রিপুরাতে আর হয়নি। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম উই আর গোয়িং টু শো দিস থিং, এবং আশা করি আমরা এটাকেও খুব সফলতার সাথে আমরা করতে পারবো। সেই জন্য সার্বিক প্রচেষ্টা নেওয়া হয়েছে এবং আমরা হিন্দি স্কুল থেকেও আমরা যাতে সেটাকে পরিচালনা করার জন্য হিন্দি স্কুলে যা যা করণীয় সেটার ব্যবস্থা আমরা করেছি এবং সেটা সময় মতোই এই প্রোগ্রামটাও হবে। তাছাড়া আমাদের বিশেষ করে লোকাল ট্রাইবাল ডান্স থেকে লোকাল আর্টিস্ট
এটাও আমরা কিভাবে অ্যাডজাস্টটা করতে পারি সেটা দেখছি। যেমন কিছু তো হজাগরি ডান্স, গ্রুপ ডান্স, মৌমিতা ডান্স, এগুলো আমরা ট্রাইবেল ইয়েগুলো আমরা এখানে দেখাচ্ছি। এবং এই শোটা হবে ঠিক সোনু নিগম মহোদয় যে পারফরমেন্স করবেন তার আগে। তো আপনাদের সকলকেই আমাদের এই প্রোগ্রামে এনজয় করার জন্য আমাদের তরফ থেকে আপনাদেরও আমরা ইনভাইট করব, এবং সার্বিকভাবে যাতে সফল হয় সেই সফলতা আপনাদের সহযোগিতায় যাতে আমরা সম্পূর্ণভাবে সফল হই সেটা আমরা কামনা করি, এবং আশা করব আমরা এই প্রোগ্রামটা সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে পারবো। থ্যাংক ইউ, থ্যাংকস। ড্রোন শোটা আসলে কি হবে, মানে ড্রোন শো কি আছে, মানে এর মোটিভ কি, অবজেক্টিভ কি, আর এটা কি হবে? দেখুন, ড্রোন ভারতবর্ষে, ত্রিপুরা নয়, ত্রিপুরা তো আমরা ছেড়েই দিলাম, ভারতবর্ষে ড্রোনের যে কনসেপ্টটা সেটা নতুন করে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের নিরিখে এবং টেকনোলজিকে কাজে লাগিয়ে কিভাবে করা যায় সেদিকে ভারতবর্ষের সরকার সেখানে জোর দিয়েছে। যেমন সেদিন একটা, আমি টু সাইট অ্যান এক্সাম্পল আমি বলছি, আমি সেদিন একটা অনুষ্ঠান দেখছিলাম, আমাদের যিনি কেন্দ্রীয় স্পোর্টস মিনিস্টার আছেন অনুরাগ সিং ঠাকুর, উনি তার উদ্বোধন করেছেন এবং আলোচনায় বলছেন যে ড্রোন দিয়ে হিমাচল প্রদেশের যে পাহাড়ি অঞ্চল যেখানে অ্যাপেল কাল্টিভেশন হয়, ড্রোন দিয়ে, গাড়ি দিয়ে না নিয়ে ড্রোনের সাহায্যে অ্যাপেল মার্কেটে পাঠানো যাচ্ছে, বা ড্রোনের সাহায্যে আমাদের ইন্ডিয়ান আর্মি অনেক সেখানে কাজ করছে, যেটা শত্রুদেরকে কিভাবে ডিটেক্ট করা যায়, শত্রুরা কোথায় অবস্থান করছে, অর্থাৎ দেশের সুরক্ষাজনিত কাজে ড্রোনকে ব্যবহার করা যাচ্ছে। ড্রোনকে যেমন ইন্ডিয়ান আর্মি ব্যবহার করছে, আবার ড্রোনকে ব্যবসার কাজে ব্যবহার করা হচ্ছে, আবার ড্রোনকে ডেভেলপমেন্টের কাজে টেকনোলজির সাহায্য নিয়ে ব্যবহার করা হচ্ছে। তো ডিপেন্ড করছে যে এটাকে কে কখন কিভাবে ইউজ করতে চায় বা ইউজ করা যায়। তো আমরা যেটা করতে চাইছি, আপনারা দেখতে পান যে বিভিন্ন সময় বিভিন্ন আমাদের কর্মসূচিগুলোতে যখন কোনো মাস গ্যাদারিং হয় ড্রোন ব্যবহার করা হয়, তো সেই ড্রোন, এটা একটা লিমিটেশন রয়েছে। আর আমরা যেটা করতে চাইছি, যেটা ডাইরেক্টর সাহেব বলছেন যে হিন্দি মানে স্কুলকে ব্যবহার করার জন্য, হিন্দি স্কুলটা সেটা আমরা প্রোগ্রামটা হবে আস্থা বলে, কিন্তু ড্রোনটা টেক অফ করার জন্য যে স্পেস দরকার, অ্যাটলিস্ট 200 মিটার দূর থেকে সেটাকে টেক অফ করতে হয়। অ্যাপারেন্টলি যখন ড্রোন আকাশে উঠবে তখন আমাদের সকলের মনে হবে যে ফাইটার জেট উঠছে, হয়তো ইনিশিয়ালি আমাদের অনেকের ধারণা হতে পারে যে এটা ফাইটার জেট উঠছে, যখন সেটা আপনি দেখবেন 2 সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ড বাদে, তখন মনে হবে যে ড্রোন উঠছে। তো যখন উঠবে তখন আমাদের দিল্লি থেকে বলা হয়েছে, যারা করবে এটাকে, আমাদের অফিসিয়ালরা টাচে রয়েছেন, ওনারা বলছে যে আমরা কি স্লাইড দেখাবো, আমরা যা বলবো তারা সেটাই দেখাবে, আমরা কি স্লাইড দেখাতে চাইছি। তো আমরা সেগুলো বসে, আমাদের অফিসাররা আমরা বসে সেটা সিদ্ধান্ত নেব আজকেই, যে আমরা তাদেরকে যে স্লাইডগুলো দেখানোর জন্য আমরা প্রপোজাল দেব, তারা সেটারই প্রস্তুতি নিয়ে আসবে। এবং এট এ টাইম এখানে 250 ড্রোন ব্যবহার করা হবে। আমি কয়েকদিন আগে গুয়াহাটিতে গেছিলাম ইন্ডিয়ান আর্মি ইস্টার্ন কমান্ডের একটা প্রোগ্রামে, সেখানে 450 ড্রোন ইউজ করা হয়েছে। এবং আসামের আমাদের যে ন্যাশনাল ইন্টিগ্রিটির উপর ইন্ডিয়ান আর্মি যেহেতু করেছেন প্রোগ্রামটা, যে নর্থ ইস্টের রোল কি ন্যাশন বিল্ডিং এ, এই থিমের উপর, তো এই ড্রোন শো দিয়ে তারা সেটাই এক্সিবিট করেছে, সেটাই প্রদর্শন করেছে যে আসাম এবং উত্তর পূর্বাঞ্চল কিভাবে একটা কোহেসিভ ইউনিট হিসেবে আমরা আছি, এবং হাউ উই আর কন্ট্রিবিউটিং টু দ্য ন্যাশন বিল্ডিং নর্থ ইস্টার্ন রিজন। এটা ড্রোন দিয়ে তারা এক্সিবিট করার বা প্রকাশ করার চেষ্টা করেছে। তা আমাদের রাজ্যে যেহেতু আমরা করছি প্রথমবারের মতো, এবং অর্থেরও সেখানে একটা বিশাল ক্রাঞ্চ রয়েছে, তারপর আমরা অনেক রিকোয়েস্ট করে তাদেরকে আমরা আনার ব্যবস্থা করছি। মানে যে টাকার দরকার সে টাকা তো আমরা দিতে পারবো না, তো কথা বলে আমরা অনেক কমে আমরা সেটা করতে চাইছি, এবং সেটাকে আমরা ত্রিপুরা রাজ্যে আমাদের পর্যটন ক্ষেত্র বলতে পারেন, আমাদের জনজাতিদের যে মিলন ক্ষেত্র ত্রিপুরা, সেটার উপর বলতে পারি, আমরা ন্যাশনাল ইন্টিগ্রিটির উপরে বলতে পারি,
আমাদের ডেভেলপমেন্ট যে হচ্ছে বর্তমান সরকারের আমলে, সেটার উপর আমরা থিম দিতে পারি। তো এগুলোর উপর আমাদের স্লাইড তৈরি করে 10 থেকে 12টা স্লাইড সেখানে ওদেরকে দিতে হবে, ওনারা যেটা বলেছেন, এবং সেই স্লাইডের উপরই তারা শোটা দেখাবে। তো আমরা এখনো ডিসিশন করিনি, আমরা বসে সবাই মিলে ডিসিশন করব যে আমরা কি স্লাইডের উপর সেটা তাদেরকে প্রপোজাল দেব, এবং তারা 23 তারিখে সেই শো তারা প্রদান করবে। সেটা হচ্ছে ড্রোন শো। রেলিটা 23 তারিখ হবে না? 23 তারিখ 3টে থেকে উমাকান্ত ময়দান থেকে আস্তাবল ময়দান। আচ্ছা, উদ্বোধনে কি মুখ্যমন্ত্রী বা কেউ থাকবে? মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন, মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকার জন্য আমরা অনুরোধ জানাবো। আমরা আমলারা যারা রয়েছেন, উচ্চপদস্থ চিফ সেক্রেটারি, ডিজিপি, তাদেরকে থাকার জন্য বলবো। তৎসঙ্গে আমাদের দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বদেরকেও থাকার জন্য আমরা অনুরোধ জানাবো। এটা কত হাজার ক্লাবকে খেলার সামগ্রী দেওয়া হবে? 1,500 ক্লাবকে। 23 তারিখ 1,500 ক্লাবকে নয়, 23 তারিখ আমরা সিম্বলিক আগরতলা শহরের আশেপাশে বা আগরতলা শহরের কিছু ক্লাবকে প্রদান করব, এবং তারপর নেক্সট 10 ডেজে সারা রাজ্যে জেলা ভিত্তিক বিভিন্ন ক্লাবগুলোকে সেগুলো প্রদান করা হবে। তো আমরা টোটাল যে ধার্য মাত্রা রেখেছি, অল টুগেদার আমরা প্রায় 1,500 ক্লাবকে এই খেলার সামগ্রী আমরা প্রদান করব ক্রীড়া দপ্তরের তরফ থেকে। আস্তাবল ময়দানে এন্ট্রির বিষয়টা কি থাকবে? সবাই কি ফ্রি এন্ট্রি? অল আর অ্যালাউড। এখানে আমরা যেহেতু ক্রীড়া দপ্তর থেকে আমরা উদ্যোগটা গ্রহণ করেছি, আমরা চাইবো যে রাজ্যের যুবকরা যেন তাদের শারীরিক মানসিক বিকাশ ঘটায় এবং নেশাকে সেখানে নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এবং সেটাকে যদি আমরা বাস্তবে রূপ দিতে চাই সাকসেসফুলি, তবে আমাদের কাউকে বাদ দিয়ে সেটা সম্ভব নয়। তাই প্রত্যেককে আমরা আহ্বান জানাবো। আপনারা তার আগেও দেখেছিলেন একটা আমরা কুমার শানু নাইটের বন্দোবস্ত করেছিলাম। কুমার শানুর প্রোগ্রামে আমরা রেকর্ড পরিমাণ ভিড় ছিল। সেখানেও একটা সময় ছিল যখন আমরা পাসের বন্দোবস্ত করেছি, কিন্তু একটা সময় ছিল প্রোগ্রামের দিন আমাদের ঘোষণা করতে হয়েছে যে অল আর অ্যালাউড, মানে কারোর প্রতি আমরা কোনো বার রাখিনি। প্রত্যেকেই ভিআইপি, সাধারণ মানুষ সেখানে ভিআইপি জোনে গিয়ে বসে গেছে, আমরা সেটা দেখেছিলাম। এভাবেও এবার যেন সুশৃঙ্খল পরিবেশ তৈরি থাকে, পরিবেশ যেন নষ্ট না হয়, আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, এবং প্রত্যেককে আমরা আস্তাবল ময়দানে আসার জন্য আমন্ত্রণ জানাবো। আচ্ছা, ক্লাবগুলোকে যে ক্রীড়া সামগ্রী দেওয়া হবে, কত করে বাজেট? কি থাকতে? আমাদের টেন্ডার হয়ে গেছে। আমাদের প্রথম ধার্য মাত্রা ছিল যে আমরা ধরুন যে আইটেমগুলো প্রদান করব, 3টে ফুটবল, 2টো ভলিবল, 2টা ক্রিকেট ব্যাট, বল, ব্যাডমিন্টন, ক্যারাম বোর্ড, সর্বসাকুল্যে আমাদের 20,000 টাকা বাজেট সেখানে ছিল। আমাদের টেন্ডারও হয়ে গেছে। টেন্ডারে 3-4টে কোম্পানি সেখানে, অনেকে ক্যারাম বোর্ড পেয়েছে, অনেকে ব্যাট পেয়েছে, প্রত্যেকটা পায়নি। 3-4টে এজেন্সি বাইরে থেকেও এসেছে, রাজ্যেরও রয়েছে, আগরতলা 3 জন রয়েছে। তো তারা পেয়েছে, অলরেডি কিছু সামগ্রী ঢুকেও গেছে রাজ্যে। এগুলো দপ্তর থেকে আধিকারিকরা এগুলোকে প্যাকিং করছেন, যে প্রসেস সেটাকে করে আমরা সিম্বলিক 23 তারিখ আগরতলা শহরের আশেপাশের কিছু ক্লাবকে বা আগরতলা শহরের উপকণ্ঠে যেগুলো রয়েছে সেগুলোকে, মানে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত সেই ক্লাবগুলোকে প্রদান করব, এবং পরবর্তী সময়ে আগামী দিনে আমরা জেলা ভিত্তিক এই জিনিসপত্রগুলো প্রদান করব, যাতে করে ক্লাবের মধ্যে ছেলেদের খেলাধুলা নিয়ে মানসিকতা জাগে, এবং আগামী দিনে শারীরিক মানসিক বিকাশের মাধ্যমে আমাদের যে উদ্দেশ্য নেশার বিরুদ্ধে যে একটা অভিযান ক্রীড়া দপ্তর, যুব বিষয়ক দপ্তর আমরা গ্রহণ করেছি, সেটাকে আমরা বাস্তবায়িত করতে পারি। So, sir, every club will get 20,000 sports accessories. Each club. Exactly. Okay. আমার একটা পলিটিক্যাল কোশ্চেন আছে। আজকে মানিক সরকার রেডি করেছেন অভিনব করেছেন। উনি বলেছেন যে রাজ্যে সংবিধান কাজ করছেন, এবং উনি ডাইরেক্টলি প্রধানমন্ত্রীকেই মানে চ্যালেঞ্জ করেছেন যে যদি মানুষ কিভাবে ভোট দেন এবং ইলেকশন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাহলে এই সরকার থাকে না। কি ব্যাপারে আপনার কি? দেখুন, আমি একটা কথাই বলবো আপনাদের, যদিও আজকে এটা গভর্নমেন্টের প্রেস মিট, তো সাংবাদিক বন্ধুরা আপনারা বলেন প্রায়, তারপরেও বলছি, ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ জানানোর যে একটা টেন্ডেন্সি, এটা মানিক সরকারের নয়, এটা তাদের দলের বা আজকে বিরোধী দলের অন্যান্য বন্ধুদেরকেও সেই জিনিসটাই দেখতে পাচ্ছি। যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়,
একটা উদাহরণ দিতে পারবেন যে ভারতবর্ষ ইলেকশন কমিশনের আন্ডারে কোনোদিন ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হয়নি? এনিওয়ান? আমি চ্যালেঞ্জ করে বলছি ওনাকে, যদি এটাই হয়, উনি যদি এপ্রিহেনশন থাকে যে ইলেকশন কমিশনের আন্ডারে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে না, বা ইলেকশন কমিশন ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করে না, তবে 25 বছর ওনারা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করেননি। 25 বছর ওনাদের ইলেকশন কমিশনের আন্ডারেই নির্বাচন করতে হয়েছে। তবে 25 বছর ইলেকশনের নামে ফার্স করেছেন এবং ইলেকশনের নামে মকারি করে ফার্স্ট সিলেকশন করিয়ে ওনারা 25 বছর ক্ষমতায় রয়েছেন। তো এটা বলতে হয় বলেন, ওনারা জানেন যে ওনারা ক্ষমতায় আসবেন না, ওনারা ভালো করেই জানেন যে ওনারা ক্ষমতায় আসবেন না, তাই বলেন যদি ইলেকশন কমিশন ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করান, এবং যখন ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে, আবার যখন সরকার প্রতিষ্ঠিত হবে আমাদের সরকার, তখন উনি বলবেন যে নির্বাচন কমিশন সঠিকভাবে নির্বাচন করাননি, তাই আমরা আসতে পারিনি। তো আগে থেকেই উনি গানটা মানে গেয়ে রাখলেন যে নির্বাচন যদি সম্পন্ন করায়, তবে 25 বছর ওনারা নির্বাচন করাননি সঠিকভাবে। ভারতবর্ষে কোথাও কোনো রাজ্য কোনোদিন বলতে পারবে যে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করায়নি? ইলেকশন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, এখানে ইলেকশন কমিশনের কাজে কারো কোনো ইন্টারফারেন্স থাকে না, প্রধানমন্ত্রীরও থাকে না, কোনো আমলার থাকে না, কোনো মন্ত্রীর থাকে না। যখন ইলেকশন ঘোষণা হয়ে যায়, কোনো মন্ত্রী, কোনো মুখ্যমন্ত্রী বা কারোর কোনো সেখানে পাওয়ার কাজ করে না, কমিশনের আন্ডারে চলে যায়। উনি 20 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, 25 বছর রাজ্য সরকার ছিল বামফ্রন্টের কমিউনিস্ট পার্টি। কি করে যে এই কথা বলেন সেগুলো আমাদের বোধগম্য হয় না। তো দিস আর অল রিফ্লেকশন অফ আটার ফ্রাস্ট্রেশন। হতাশার বহিঃপ্রকাশ হচ্ছে ওদের মুখ থেকে এই ধরনের কথা, কারণ নির্বাচন আর 15 দিন বাদে নির্বাচন ঘোষণা হয়ে যাবে। আগরতলা শহরের বাইরে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভাগুলোতে মানুষ তাদেরকে গ্রহণ করছে না। শহরে বিভিন্ন খান থেকে মানুষ এনে জড়ো করে মিছিল করছেন, মিটিং করছেন, অন্য জায়গায় করতে পারছেন না, কর্মী পাচ্ছে না, মানুষ তাদেরকে বর্জন করেছে বিগত দিনগুলোতে। তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে ঘুরে দাঁড়ানোর কোনো স্কোপ নেই, তাই এখন বিভিন্ন গান গাইছেন, প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন, হতাশার বহিঃপ্রকাশ। তো এগুলো মানুষ তাদেরকে বুঝে নিয়েছে। আগামী দিনে কোনো কাজ হবে না। মানুষ বিকাশের সরকার চায়, মানুষ উন্নয়নের সরকার চায়, এবং সেই উন্নয়নের সরকার আমাদের সরকার, মানুষ সেটা বুঝতে পারছে। আজকে গুজরাটের নির্বাচনে কোথায় রয়েছে তাদের দল? হিমাচলের নির্বাচনে কোথায় রয়েছে তাদের দল? যেখানেই নির্বাচন হচ্ছে তারা 3 নাম্বার, 4 নাম্বার, 5-এর মধ্যেও তাদের স্থান নেই। সিট জিতা তো দূরের কথা। ত্রিপুরা রাজ্যের মানুষ তাদেরকে বিসর্জন দিয়েছে, আগামী দিনে তাদের আর ঘুরে দাঁড়ানোর কোনো স্থান নেই। আর উনি যেটা বলছেন যে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হলে সরকার থাকবে না, তারা সরকারে আসবে, এটা সময় বলবে। আমি অ্যাডভান্স বলে দিলাম, যখন তারা হেরে যাবে তখন আবার নির্বাচন কমিশনের উপর তারা আঙুল তুলবে। আমি জাস্ট আপনাদেরকে রিকল করাচ্ছি, আপনারা নিশ্চয়ই মনে আছে সাংবাদিক বন্ধুরা, যখন উপনির্বাচন হলো টাউন বরদোয়ালি, ছোয়াগরতলা, সুরমা এবং যুবরাজনগর, এই উপনির্বাচনে যখন নির্বাচন সম্পন্ন হলো তখন ফলাফল কি হবে আমরা কেউ জানতাম না, কিন্তু আমরাও আশা করেছি আমরা জিতব, বিরোধীরাও আশা করেছে তারা জয়ী হবে। যখন নির্বাচন সম্পন্ন হলো সন্ধ্যাবেলায় সাংবাদিক ডেকে তাদের পার্টির তরফ থেকে বলছেন যে খুব ভালো নির্বাচন হয়েছে, আমরা নির্বাচনের কমিশনের কাজে খুশি, প্রশংসার দাবি রাখে, সিকিউরিটি ফোর্সেস ও নিউট্রাল ভূমিকা নিয়েছে, তাদেরকে আমরা কংগ্রেচুলেট করছি, ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হয়েছে, টুকটাক ঘটনা হয়েছে, তবে ঠিক আছে, বাই এন্ড লার্জ পিসফুল নির্বাচন হয়েছে। তাদের স্টেটমেন্ট ছিল, প্রেস মিট করে তারা সেটা বলেছে পার্টি থেকে। এবার যখন ফল বের হলো তখন বলছে মুখ্যমন্ত্রী 56 ভোটে জয়ী হয়েছেন। যখন ফল বের হলো আজকে অবধি এখন বলছেন যে তারা নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। তবে কেন নির্বাচন কমিশনকে সেদিন কংগ্রেচুলেট করলেন? কেন বললেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়েছে? তারা গতকালকে কি বলে আজকে সেটা ভুলে যায়, এবং আজকে কি বলে আগামীকালকে সেটা ভুলে যায়। এটা হচ্ছে সুবিধাবাদী রাজনীতি এবং মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি, মিথ্যাবাদী। এভাবে বোকা বানিয়ে তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, নিজেদের কোনো দোষ গ্রহণ করবে না, নিজেদের ভুলটাকে তারা দেখবে না, ইন্ট্রোস্পেকশন করবে না, ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে চলবে না। তারা চাইছে শুধু মানুষের উপর দোষটা চাপিয়ে দাও আর নিজেদের ব্যর্থতাটাকে আড়াল করো। ইলেকশন কমিশনের বিরুদ্ধে কেউ কথা বলে নাকি? সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কেউ কথা বলে নাকি? আজকে তারা
সেগুলোই করছে। জুডিশিয়ারির বিরুদ্ধে তারা কথা বলবে, তারা ইলেকশন কমিশনের বিরুদ্ধে কথা বলবে। কারণ গণতন্ত্রে বা সংবিধানের প্রতি যাদের আস্থা নেই, ভরসা নেই, বিশ্বাস নেই, তাদেরকে কাছ থেকে এই জিনিসগুলোই আশা করা যায়। কমিশনের প্রতি যাদের আস্থা নেই, বিশ্বাস নেই, জুডিশিয়ারির প্রতি যাদের বিশ্বাস নেই, আস্থা নেই, তাদের কাছ থেকে এর থেকে বেশি আমরা কিছু আশা করতে পারি না। তো স্বাভাবিকভাবেই ভারতবর্ষের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে। আর কমিউনিস্ট পার্টি কোনোদিন ঘুরে আসবে না ভারতবর্ষে। আর ত্রিপুরা রাজ্যে আগামী নির্বাচনের ফলাফল সেটা আপনারাই আবার বিচার করবেন, বিশ্লেষণ করবেন, দেখবেন, মার্চে সেবার কথা হবে। থ্যাংক ইউ। কালকে ভালোই যে খেলাটা সুন্দর হয়েছে। হ্যাঁ, কালকেটা খুব ভালো হয়েছে খেলাটা রে ফুটবল খেলাটা তোরা খুশি নেই? সিএম সতর্ক নিজে গাড়ি চলে গেছে তোরা তো আস্থা বলে যাইবি কইলি, নিজেরা কইলি, তোরা লেগা করলাম, তোরা কেউ আস্থা বলে যেই প্রোগ্রাম হয়েছে স্যার আমরা আসলে শক্তি নেই স্যার